বিশ্বের মানচিত্রে একটি খুব ছোট জলপথ আছে, নাম স্ট্রেইট অফ হরমুজ। কিন্তু এই ছোট জায়গা দিয়েই প্রতিদিন পৃথিবীর প্রায় 20% তেল চলাচল করে। মানে এখানে সামান্য অস্থিরতা হলেই পুরো বিশ্বের তেলের দাম, বাজার, অর্থনীতি সব কেঁপে ওঠে। এই জলপথে ইরান আবার একটি তেলবাহী জাহাজ আটক করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে জাহাজটি জ্বালানি পাচারের সঙ্গে জড়িত ছিল। জাহাজে কয়েক মিলিয়ন লিটার জ্বালানি ছিল এবং ক্রুরা সবাই বিদেশি নাগরিক। ইরানের জলসীমা থেকে প্রায় 40 লাখ লিটার চোরাচালানি জ্বালানি তেল বহনকারী একটি জাহাজ জব্দ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই তথ্য জানিয়েছেন IRGCর এক ঊর্ধ্বতন নৌ কমান্ডার। IRGCর প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম শাহী জানান, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা ত্যাগ করার চেষ্টা করার সময় আটক করা হয়। জাহাজটিতে 16 জন বিদেশি নাবিক ছিলেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগেও একই ধরনের অভিযান চালিয়েছে ইরান। গত নভেম্বরে পারস্য উপসাগরে প্রায় 3.5 লাখ লিটার চোরা চালানি জ্বালানি বহনকারী আরেকটি জাহাজ আটক করা হয়েছিল। ওই জাহাজটি ওয়াতিনি দেশের পতাকাবাহী ছিল এবং তাতে 13 জন নাবিক ছিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। ইরানের সরকার জ্বালানিতে ভর্তুকি দেয়, ফলে দেশের ভেতরে তেলের দাম খুব কম, কিন্তু আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম অনেক বেশি। এই পার্থক্য থেকেই তৈরি হয়েছে একটি বড় পাচার চক্র। ইরানের অভিযোগ, এই চক্র উপসাগরীয় জলপথ ব্যবহার করে অবৈধভাবে তেল পাচার করছে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা সরাসরি রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন। এখন প্রশ্ন আসে, নিজের জলসীমায় অবৈধ পাচার ঠেকানো কি কোনো দেশের অধিকার নয়? যদি এটা অধিকার না হয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব বলে কিছু থাকে না। এই মাসেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করে। ওয়াশিংটনের দাবি, এই জাহাজে থাকা তেল ইরান ও ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত, যা মার্কিন নিষেধাজ্ঞা ভেঙেছে। এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্কিন নিষেধাজ্ঞা কি আন্তর্জাতিক আইন? উত্তর না, এটা আমেরিকার নিজের আইন। তাহলে আমেরিকা কিভাবে আন্তর্জাতিক সমুদ্রে গিয়ে নিজের আইন প্রয়োগ করে? এই প্রশ্নটাই তুলছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার করে বলেছেন, এই কাজ বেআইনি। তিনি বলেছেন, আমেরিকা যতবারই এই কাজকে স্বাভাবিক বানানোর চেষ্টা করবে, ততবারই তার আন্তর্জাতিক আইনকে দুর্বল করবে। ইরানের যুক্তি খুব সোজা, আজ ভেনেজুয়েলা, কাল ইরান, পরশু অন্য কোনো দেশ। এইভাবে যদি শক্তিশালী দেশ একতরফাভাবে সমুদ্র দখল করে আইন চালায়, তাহলে পুরো আন্তর্জাতিক ব্যবস্থাই ভেঙে পড়বে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের কথাও আসছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনার কেন্দ্রে আছে। গাজা যুদ্ধ, সিরিয়া হামলা, লেবানন সীমান্ত সব মিলিয়ে অঞ্চলটা আগে থেকেই অস্থির। এর মধ্যে যদি উপসাগরীয় তেল পথেও সংকট তৈরি হয়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান এখানে নিজেকে প্রতিরোধকারী পক্ষ হিসেবে তুলে ধরছে। তারা বলছে, আমরা আগ্রাসন চাই না, কিন্তু আমাদের স্বার্থে আঘাত এলে আমরা চুপ করে বসে থাকব না। ইসরায়েল হঠাৎ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল কেন? এতে কেন ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব? আর এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় কৌশল? সম্প্রতি ইসরায়েল একটি বড় ঘোষণা দিয়েছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে। তিনি ফোনে কথা বলেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দুল রহমান মোহাম্মদ আবদুল্লার সঙ্গে এবং সেই সময়েই স্বীকৃতির নথিতে স্বাক্ষর করেন। নেতানিয়াহু এটিকে ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েল ও সোমালিল্যান্ডের বন্ধুত্ব হবে অর্থনীতি, কৃষি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নতুন অধ্যায়। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, সোমালিল্যান্ড আসলে কি? সোমালিল্যান্ড আফ্রিকার হর্ন অঞ্চলের একটি এলাকা। প্রায় 30 বছরের বেশি সময় আগে এটি সোমালিয়া থেকে আলাদা হয়ে যায়। তাদের নিজস্ব সরকার, মুদ্রা, পাসপোর্ট, পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত কোনো দেশই সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এক্ষেত্রে ইসরায়েল হলো প্রথম দেশ যে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। এখান থেকেই শুরু হয় বিতর্ক। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই সিদ্ধান্তে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পও সমর্থন দেননি। এক সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি কি ইসরায়েলের সিদ্ধান্ত অনুসরণ করবেন, ট্রাম্প সরাসরি বলেন, না, সবকিছু এখনো পর্যালোচনায় আছে। এমনকি তিনি প্রশ্ন করেন, আসলে কেউ কি জানে সোমালিল্যান্ড ঠিক কি? এতে বোঝা যায় ইসরায়েলের এই সিদ্ধান্তে ওয়াশিংটনও পুরোপুরি স্বস্তিতে নেই। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে,
ইসরায়েল কেন হঠাৎ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল? এখানে কিছু পুরনো তথ্য গুরুত্বপূর্ণ। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তারা নাকি সোমালিল্যান্ডের সঙ্গে কথা বলেছিলেন গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের একটি পরিকল্পনা নিয়ে। যদিও সেই পরিকল্পনা পরে বাতিল হয়, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই যোগাযোগই ইসরায়েলের বর্তমান সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলতে পারে। এখন আসি প্রতিক্রিয়ার দিকে। সোমালিয়া সরকার এই সিদ্ধান্তকে সরাসরি নিজের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে ঘোষণা করেছে। সোমালিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দেশের ঐক্য ভাঙার চেষ্টা করছে। এরপর একে একে প্রতিবাদ জানায় মিশর, সৌদি আরব, তুরস্ক, জিবুতি, আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন স্পষ্টভাবে জানায় এই ধরনের স্বীকৃতি পুরো আফ্রিকা মহাদেশে অস্থিরতা তৈরি করতে পারে। সৌদি আরব বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এটি একটি বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী সিদ্ধান্ত। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইসরায়েল যখন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ মানে না, তখন সোমালিল্যান্ডের আত্মনিয়ন্ত্রণ স্বীকৃতি দেয় কেন? এই দ্বৈতনীতি মুসলিম বিশ্বে ক্ষোভের মূল কারণ। অনেকেই বলছেন এই স্বীকৃতি আসলে নীতিগত নয়, বরং কৌশলগত। সোমালিল্যান্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, গালফ অফ এডেন ও লোহিত সাগরের কাছাকাছি। এই রুট দিয়ে বিশ্বের বিশাল অংশের বাণিজ্য ও জ্বালানি পরিবহন হয়। সুতরাং ইসরায়েলের এই সিদ্ধান্ত শুধু আফ্রিকার রাজনীতি নয়, এটি মধ্যপ্রাচ্য, লোহিত সাগর ও বৈশ্বিক ভূ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েল একটি নতুন দাবার চাল দিয়েছে। ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে? খামেনি কি সবুজ সংকেত দিয়েছেন? আর এর প্রভাব কি হবে ইসরায়েলের ওপর? গত কয়েকদিন ধরে পশ্চিমা মিডিয়ায় একটি খবর ঘুরছে। খবরটি খুবই গুরুতর। দাবি করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন। শুধু পারমাণবিক বোমা নয়, বরং এমন একটি কম্প্যাক্ট ওয়ারহেড যা সরাসরি ব্যালিস্টিক মিসাইলে বসানো যাবে। প্রথম প্রশ্ন, এই দাবি কোথা থেকে এলো? এই তথ্য দিয়েছে ইতালির একটি গবেষণা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ। পরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই খবর প্রকাশ করে। কিন্তু এখানেই থেমে নেই বিষয়টি। এর কিছুদিন আগেই ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুশ কামালভান্দি এমন এক মন্তব্য করেন যা সবাইকে চমকে দেয়। তিনি বলেন, পারমাণবিক বোমা তৈরি করা সবচেয়ে সহজ কাজ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর চেয়েও সহজ। এখন প্রশ্ন, কেন এমন কথা বললেন তিনি? এর মানে এই নয় যে পারমাণবিক বোমা বানানো ছেলে খেলা, বরং এর মানে হলো ইরান প্রযুক্তিগতভাবে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে চাইলে তারা বোমা বানাতে পারে। এটাকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট। মানে ইরান এখন দরজার একদম সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে কিনা সেটাই সিদ্ধান্তের বিষয়। এখন আসি ইউরেনিয়ামের প্রশ্নে। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA বহুদিন ধরে বলছে, ইরানের কাছে প্রচুর ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা 60%। আপনাদের বুঝিয়ে বলি, 3 থেকে 5% পারমাণবিক বিদ্যুৎ, 60% খুব বিপজ্জনক স্তর, 90% পারমাণবিক বোমা। IAEA বলছে, ইরান চাইলে খুব অল্প সময়ে এই 60%কে 90% উন্নীত করতে পারে। তাহলে প্রশ্ন, ইরান কি ইতিমধ্যেই সেটা করেছে? এই মুহূর্তে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই, কিন্তু ইতালির গবেষণা সংস্থার দাবি অনুযায়ী এই মুহূর্তে ইরান ইউরেনিয়াম নয়, বরং ওয়ারহেডের ডিজাইনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। কারণ খুব সহজ, ইউরেনিয়াম সমৃদ্ধ করা হলে স্যাটেলাইটে ধরা পড়ে, কিন্তু ওয়ারহেডের নকশা তৈরি করা যায় গোপনে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খামেনিকে আসলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন? এর উত্তর লুকিয়ে আছে একটি ঘটনায়। চলতি বছরের জুনে ঘটে যাওয়া ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধের আগে পর্যন্ত খামেনি বরাবরই পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করতেন। ইরানের ভেতরে IRGCর অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা চাপ দিলেও তিনি অনুমতি দেননি। কিন্তু যুদ্ধের পর পরিস্থিতি বদলে যায়। ইরান বুঝে যায়, ভবিষ্যতে যদি বড় যুদ্ধ হয় তাহলে শুধুমাত্র মিসাইল আর ড্রোন দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আর এখানেই আসে ইসরায়েলের প্রসঙ্গ। যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তির একচ্ছত্র আধিপত্য আর থাকবে না। এতদিন এই সুবিধা ছিল শুধু ইসরায়েলের হাতে। সুতরাং প্রশ্নটা এখন খুব সোজা, ইরান কি সত্যিই বোমা বানাবে, নাকি এটা শুধু চাপ তৈরির কৌশল? এই মুহূর্তে নিশ্চিত করে কেউই বলতে পারে না। পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করলো? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা?
সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়। কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি। হুথিদের ট্রাম্প কার্ড পুতিনের জন্য এক খেলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবার সবাইকে চমকে দিল। এবার তারা মুক্তি দিল এক রাশিয়ান নাবিককে। কাজটি করেছে কৌশলগতভাবে, যাতে পুতিনের মন জয় করা যায়। ইসরায়েলের চোখে এই ঘটনা স্পষ্ট বার্তা, হুথিরা এখন শক্তিশালী, চতুর এবং আন্তর্জাতিক কূটনীতির খেলায় সাবলীল। হুথিরা দেখালো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একমুখী আক্রমণ ড্রোন মোতায়েন করেছে। নাম লুকাস, যা ইরানের শাহেদ 136 এর কপি। মূল্য মাত্র $35,000। কিন্তু হুথিরা ইতিমধ্যেই 7টি আমেরিকান মাল্টি-মিলিয়ন ডলার ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই দেখলেও হুথিরা আকাশেও ভয়ঙ্কর। রেড সি এখন হুথিদের এলাকা। হুথিরা নিয়ন্ত্রণ করছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ। বাণিজ্যিক জাহাজে তারা নিয়মিত হামলা চালাচ্ছে। ইসরায়েলের সরবরাহ চেইনও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল 30 দিনের মধ্যে আকাশে প্রাধান্য তৈরি হবে, কিন্তু হুথিরা প্রমাণ করল ইউএস ব্যর্থ। পুতিনের সঙ্গে হুথির সম্পর্ক। হুথি বিদ্রোহীরা রাশিয়ার কাছে সদিচ্ছা দেখিয়েছে। এক রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া সেই প্রমাণ। ফলে ক্রেমলিন এখন মধ্যপ্রাচ্যে নতুন প্রভাব পেল। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা শুধু বিদ্রোহী নয়, শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড়। হুথি, ইরান, রাশিয়া ত্রয়ী। হুথিরা শুধু ইরান থেকে সমর্থন পায় না, রাশিয়াও তাদের সহযোগিতা করছে। 2024 সালে হুথিদের লক্ষ্যবস্তুতে তথ্য দিয়ে সাহায্য করেছে। ইসরায়েল বুঝেছে হুথি শক্তি এখন আন্তর্জাতিক কৌশলেও বড় ভূমিকা রাখে। হুথিরা গাজার পাশে। গাজা যুদ্ধেও হুথিরা সমর্থন দেখিয়েছে। লোহিত সাগরে তারা হাইপার অ্যাক্টিভ। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কোনো পদাতিক বাহিনী নেই ইয়েমেনে। MQ-9S নজরদারি করতে পারে, কিন্তু হাতে নেই সরাসরি নিয়ন্ত্রণ।
ড্রোন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ যথেষ্ট নয়। হুথিরা বারবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিয়ন্ত্রণ ফাঁক-ফোকর যুক্ত। হুথিরা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক। ইরান রাশিয়ার সাহায্যে তারা নিরাপদ পথও তৈরি করেছে। ইসরায়েলের কাছে স্পষ্ট, হুথিরা এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিশালী খেলোয়াড়। মধ্যপ্রাচ্য যেন হুথিদের খেলার মাঠ। ড্রোন, ক্ষেপণাস্ত্র, কৌশল সবই তাদের হাতে। রাশিয়া ও ইরান তাদের সহায়ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল পর্যবেক্ষক। হুথিরা দেখিয়েছে ছোট হলেও শক্তি, কৌশল এবং ধৈর্য মিশিয়ে বড় শত্রুকে চ্যালেঞ্জ দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের জলপথ ও আকাশে হুথি শক্তি এখন অবিস্মরণীয়। 2024 সালের অগস্টে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হুথিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান কিংবা কিভাবে ফ্রন্ট লাইনে টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া। রুশ সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের নানা পরামর্শ দিচ্ছে বলে তথ্য রয়েছে, দাবি করে ওয়াশিংটন। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়। গোপনে রাশিয়ার এমন তৎপরতার দাবির মধ্যেই হুথিদের কাছে অস্ত্রের চালান প্রত্যাহার করে রাশিয়া। মার্কিন গণমাধ্যম CNN জানায়, রাশিয়া 2024 সালে হুথি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিলেও ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো।